আমাদের পার্টি বস্তি উচ্ছেদের বিরুদ্ধে, তাই একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম আপনার কাছে। প্রস্তাবটা হচ্ছে যে এবারের নির্বাচনে আপনি আমাদের হয়ে ভোটে দাঁড়ান। কি আমি দাঁড়াবো ভোটে? হ্যাঁ গৌরীদেবী, আমরা চাই আপনার মতো একজন সৎ নির্ভীক মানুষ আমাদের পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করুন নির্বাচনে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে দেখেছি, তাদের আস্থা আছে আপনার উপরে, বিশ্বাস আছে। আর আমরাও এমন একজন প্রার্থীকে খুঁজছিলাম যে অন্যায় অবিচারের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে পারবে, লড়তে পারবে। আনন্দী, উনি কিন্তু আজে বাজে কথা বলার লোক নন। তুমি তো জানোই উনি প্রভাবশালী মন্ত্রী। উনি যে নিজে আমাদের বাড়িতে এসে গৌরীকে অফারটা দিচ্ছেন, আমি তো ভাবতেই পারছি না। উনি কিন্তু আমাদের এমএলএ মশাইয়ের বিরোধী পক্ষ। কিন্তু ওদিকে যে শৈলমাও ভোটে দাঁড়াচ্ছে, তার কি হবে? কি আবার হবে, গুলিয়ে গাওয়া হবে আর কি। একই বাড়ি থেকে দুটো পার্টি, দুটো ক্যান্ডিডেট। ওই ভোটের আগুন, ভোটের আজ কিন্তু আমাদের বাড়ির মধ্যেও পড়বে। এই না না, তাহলে তো আরেক বিপদ। অনিলা শোন। বলো। আরে উনি কি বলছেন? বাড়ির বউকে ভোটে দাঁড় করাবেন নাকি? না ছোট ঠাম্মি, শুধু দাঁড়াতে বলছেন না, শৈলমার বিরুদ্ধে দাঁড়াতে বলছেন। সর্বনাশ, তাহলে তো বাড়িতে লঙ্কা কাণ্ড বেঁধে যাবে রে। শুনুন গৌরীদেবী, আপনি তো মানুষের জন্য কাজ করতে চান, সেটা আরো ভালোভাবে করতে পারবেন যদি ভোটে জিতে জনপ্রতিনিধি হন। মনে রাখবেন একটা কথা, একতাই বল। আপনি একা কত লড়বেন? আর জনপ্রতিনিধি হলে আপনার কথার গুরুত্ব বাড়বে, লোকে আপনাকে মান্যতা দেবে। তখন মানুষের যাবতীয় সমস্যার বিরুদ্ধে আপনি লড়াই করতে পারবেন, সমাধান করতে পারবেন। আর তখনই আপনার প্রতিবাদের স্বর অনেক উঁচু তলায় পৌঁছবে। বৌদি, দাঁড়িয়ে যাও ভোটে, অত ভাবছো কি? আমি তোমার জন্য ভোট করব। আমিও দেব তোমায় ভোট। আই তোরা থাম, তোদের এখনো ভোট দেওয়ার বয়স হয়েছে? দাঁড়াও এখানে, দাঁড়াও, চুপচাপ দাঁড়াও এখানে। এই দাঁড়া, কি করে এদিকে এসো। শুনুন, আপনি ভুল বুঝছেন। ওই গরিব মানুষগুলো খুব কষ্ট পাচ্ছিল, ওদের পাশে দাঁড়ানোর কেউ ছিল না, তাই আমি যা করার করেছি। সরাসরি রাজনীতিতে ঢোকার আমার কোনো ইচ্ছে নেই, ওসব আমার দ্বারা হবে না। এখনই না বলবেন না, একটু ভেবে দেখুন, বাড়িতে সবার সাথে কথা বলুন। আসলে রাজনীতিতে আপনাদের মতো সৎ, নির্লোভ, সাহসী মানুষগুলো খুব প্রয়োজন। ওই গরিব মানুষগুলোর জন্য খুব প্রয়োজন। ভাবুন আর একবার। আজকে চলি, ভালো থাকবেন সবাই। জয় মা, জয় মা। এই কদিন বাইরে গিয়ে এক পয়সা রোজগার তো হলোই না, উল্টে সব টাকা পয়সা শেষ হয়ে গেল। একটা পয়সা নেই, কি করবো এখন? এই প্রণামের বাক্স থেকে টাকা নিয়ে এই মাসটা চালাতে হবে। ভালোই হয়েছে এই সময় কেউ নেই, আগে টাকা নিয়ে তারপর বাড়ি ঢুকবো। কে? চোর! চোর! বেশ মজা তো, আপনি নিজে প্রণামী বাক্স থেকে টাকা নিচ্ছেন, উল্টা আমাকে চোর বলছেন। তোমার এত বড় সাহস, তুমি আমাকে চোর বলছো? তুমি জানো আমি কে? হ্যাঁ, জানবো না কেন, সব জানি। আপনি তো সব কিছুর মূলে। মানে? মানে আপনি এই বাড়ির মাথা, এই আর কি। যাক গিয়ে আপনি এবার ঘরে যান দাদু, এত উত্তেজিত হবেন না, নাহলে শরীরটা খারাপ করবে। এ শোনো, ওসব দাদু ঠাদু বলে সম্পর্ক পাতাতে এসো না। তোমাকে তো আগে এই বাড়িতে কখনো দেখিনি, এ বাড়িতে হুট করে ঢুকলে কি করে? আমি এই বাড়িতে হুট করে ঢুকিনি, আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। কি আশ্চর্য, যাকে তাকে এ বাড়িতে আনা হচ্ছে। আমি কদিন ছিলাম না, তার মধ্যে কে তুমি? হ্যাঁ, কে তোমাকে এনেছে?
আমি ডক্টর ঈশান ঘোষালের পেশেন্ট। বাবা তুমি চলে এসছো, তোমাকে কয়েকটা কথা বলা কি হয়েছে বলো তো? ঈশান কি আজকাল ওর পেশেন্টদের বাড়িতে এনে রাখছে? না না বাবা, এই কাজ ঈশানের নয়, গৌরীর কীর্তি। শোনো বাবা, এই ছেলেটা মোটেই সুবিধের নয়, খুব খারাপ ছেলে। হ্যাঁ সে তো বুঝতেই পারছি। আচ্ছা আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আর আমার সামনে আমারই নিন্দে করছেন? তুমি থামো তো ছোকরা। কে তুমি? তোমার বাড়ি কোথায়? বাবা মা কে তোমার? আমার নাম মৈনাক। বাবা মাকে সেটা ঠিক বলতে পারবো না, কারণ তারা নিজেদের পরিচয়টা কখনোই দেননি, তাই পিতৃ পরিচয়টা জানা নেই। যতদূর জানি আমার জন্ম দেওঘরে। দেওঘর? দেওঘর নামটা শুনে আপনি এরকম চমকে উঠলেন কেন? দেওঘরের সঙ্গে কি আপনার কোনো কানেকশন বা পরিচিত কেউ আছে? শোনো বাবা, আমি তোমাকে বলছি, আমার কথাটা শোনো। এই ছেলেটা নিশ্চয়ই কিছু একটা জানে, ও জেনে শুনে ইচ্ছে করে শুনিয়ে শুনিয়ে আমাদের এই কথাগুলো বলছে, আমি জানি। আচ্ছা আমি কি জানবো? আর আমার জন্য আপনি এরকম উত্তেজিত হচ্ছেন কেন? তোমাকে দেখলে আমার গা পিত্তি জ্বলে যায়, আমার ভীষণ রাগ হয়। তুমি যাও তো এখন এখান থেকে। আসলে কি বলুন তো, আমার বাবা মা আমায় ছেড়ে চলে গেলেও আমি একবার কাউকে ধরলে সহজে ছাড়ি না। বাচাল ছেলে কোথাকার। ছেলেটাকে দেখেই শৈল এত রাগারাগি করছে কেন? দেওঘরের ছেলে শুনে কি শৈল এতটা উত্তেজিত হয়ে উঠল? আমার তো দেখে মনে হচ্ছে ছেলেটা একটু অন্য ধরনের। না, এই পুরো বিষয়টা আমাকে দেখতে হবে এবার। না চাইলেও যে আপনাকে সহ্য করতে হবে শৈলমা। এত কষ্ট করে আপনাকে পেয়েছি, এত সহজে তো আপনাকে ছাড়বো না। মা, তুমি আবার দুষ্টুমি শুরু করলে তো? আবার আমাকে জ্বালাচ্ছ? তুমি তো জবার মালা পড়তে ভালোবাসো, তাহলে এরকম জ্বালাতন করছো কেন? ও বুঝেছি, তারা মন্দিরে আসছে না বলে তুমি এরকম আমাকে জ্বালাতন করবে। সত্যি মা, যেমন তারা তেমন তুমি, সমান ছেলে মানুষ। সেদিন নাকি তারা কাসর ঘন্টা বাজিয়ে তোমার ঘুম ভাঙিয়েছে, আবার প্রদীপের জল ঢেলে প্রদীপ নিভিয়ে দিয়েছে। খুব নাকি ঝগড়া করেছে তোমার সঙ্গে, আমি সব শুনেছি মা। তারপর থেকে তারা অভিমান করে মন্দিরে আসছে না, আর তুমিও অভিমান করে মালা পরছো না। আর তোমাদের দুজনের এই মান অভিমানের মধ্যে বিপদে পড়েছি আমি। ভাবছি মোহন ভোগ দিয়েই দুজনের রাগ ভাঙাতে হবে। আপনি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিলেন? আপনি যখন থেকে মায়ের সাথে গল্প কাছা করছিলেন, বেশ মজা লাগছিল কিন্তু আপনার গল্প শুনে, মনে মনে হাসছিলাম। এটা কিন্তু ভারী অন্যায়, সাড়া না দিয়ে অন্যের কথা শোনা। আপনি নিশ্চয়ই ভাবলেন আমার মাথা খারাপ হয়ে গেছে মায়ের সঙ্গে এভাবে কথা বলছিলাম বলে। আসলে কি জানেন তো, আমি মায়ের সঙ্গে এভাবেই কথা বলি। যখন খুব ছোট ছিলাম, একবার তো মরেই যাচ্ছিলাম, মায়ের চরণামৃতই আমার প্রাণ ফিরিয়ে দিয়েছে। তখন থেকে আমি বিশ্বাস করি এই জীবন আমার মায়েরই দেওয়া। অনেকে মাকে তো নিছক পাথরের মূর্তি মনে করে, আবার কেউ দেবী ভেবে দূরে সরিয়ে রাখে, কিন্তু আমি সেটা কখনোই পারিনি। আমার মনে হয় মা রক্ত মাংসের মানুষেরই মতো, যার কাছে নিজের মনের আনন্দ, দুঃখ, অভিমান সব কিছু খুলে বলা যায়।
এই মাই কখনো বাচ্চা মেয়ে হয়ে দুষ্টুমি করে, আবার কখনো স্নেহময়ী হয়ে আগলে রাখে, চোখের জল মুছিয়ে দেয়। কিন্তু মায়ের সাথে আপনার এই আশ্চর্য সম্পর্ক নিয়ে বাড়িতে আর কেউ কিছু বলে না? বাবা বলে না, আবার ডাক্তারবাবুই কত কথা বলে। ডাক্তারবাবু তো যুক্তিবাদী মানুষ, যুক্তি ছাড়া কিছু বিশ্বাসই করে না। তাই মনে করে আমি জোর করে পাষাণ মূর্তিতে প্রাণ খুঁজে পাই, এটা আমার অন্ধভক্তি। কিন্তু ভক্তি আর যুক্তিতে বিরোধ কোথায়? দেখুন, আপনার কাছে ভক্তির চেয়ে বড় যুক্তি আর কিছু নেই। একটা কথা জানেন তো, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। সবাই নিজের জায়গায় ঠিক, বিরোধের জায়গা না তৈরি করলেই হলো। দেখুন, আমি অবিশ্বাসী বলে অন্য কারুর বিশ্বাসে আঘাত করব, এই অধিকার তো আমায় কেউ দেয়নি। আর ভক্তি আর যুক্তি চাইলেই কিন্তু একসাথে থাকতে পারে। মায়ের প্রতি আমার ভক্তি আপনার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনিও মায়ের গান করেন, আমিও করি, কিন্তু আমি গিটার বাজিয়ে। আমার গানের স্টাইলে মা রেগে যায়, এটা আমি তো বিশ্বাস করি না। দেখুন, বিশ্বাসে প্রকাশ করার ধরন সবার বিভিন্ন হতেই পারে। ঠিকই তো, প্রকাশ ভঙ্গি আলাদা হলে বিরোধ হবে কেন? শুধু নিজের বিশ্বাসটাকে আঁকড়ে বাঁচলেই তো হলো। अघुरं पद्मपत्राभ वेशालास्मितलोचनं শৈল, শৈল কোথায় কোথায়? শৈল, তুমি মৃত সন্তানের জন্ম দিয়েছ। মৃত বৎসা তুমি। আমার সন্তান পৃথিবীর আলো দেখতে পেল না কেন বাবা? শোনো 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 শোনো, কেঁদো না, কাঁদছো কেন তুমি? এটা কিসের ইঙ্গিত তোমার তো বোঝা উচিত। ইঙ্গিত? কোন ইঙ্গিত? কিসের ইঙ্গিতের কথা বলছো তুমি? শৈল, তুমি কোনো বিশেষ মানুষের মা হওয়ার জন্য জন্মাওনি। তুমি হবে আপামর মানুষের মা। এই অধ্যায়টা ভুলে যাও তুমি। এই সময়ের উপর চিরদিনের মতন যবনিকা পড়ুক। তুমি শৈল মা, তুমি জগতের সবার মা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এখনো সেই অতীতের অন্ধকার অধ্যায় নিয়ে পড়ে আছো তুমি। কিসের এত পিছু টান তোমার? শৈল, অতীত কখনো ফিরে আসে না, বর্তমানের দিকে তাকাও। আমি বর্তমানের দিকে তাকিয়েই বলছি বাবা। আমার কেন জানি না মনে হচ্ছে ওই মৈনাক ছেলেটা না সবকিছু জানে। মৈনাক? দুদিনে পুচকে ছেলে, ও কি জানবে?
শৈল, এইসব নিয়ে তুমি যত ভাববে তত তোমার মাথা খারাপ হবে। সামনে তোমার ভোটের কাজ, সেই নিয়ে ভাবো। শৈল, যে অতীত কালের গর্ভে হারিয়ে গেছে তাকে টেনে তোলার চেষ্টা করো না, তাতে অমঙ্গলই হবে। না না, বাবা যতই উড়িয়ে দিক না কেন, আমি জানি, আমার মন বলছে মৈনাকের মনের ভেতরে কিছু একটা আছে। সেটা কি? আমি কিছুতেই সেটা বুঝতে পারছি না। ও কি আমাকে ব্ল্যাকমেল করবে বলে এখানে এসেছে? আমি জানি না। ওর ভাবভঙ্গি, কথাবার্তা সবকিছু ভীষণ কিরকম একটা, মানে সন্দেহজনক। না না, এই ছেলেটাকে তো বাড়তে দেওয়া যাবে না, কিছুতেই না। এই ছেলেটাকে বাড়তে দিলে আমার বিপদ হবে, আমার না। মৈনাককে আটকাতে হবে, যে করে হোক আটকাতেই হবে। গৌরী, কি ব্যাপার, আপনি গিটার নিয়ে এসেছেন? তারা তো মন্দিরই আসতে চাইছে না অভিমান করে, তাই ওকে মন্দিরে টেনে আনা একটা উপায় ভেবেছি। আমি গান ধরলেই ও ঠিক গান শুনতে ছুটে চলে আসবে। বেশ, তাই করুন, দেখুন আসে কিনা। মা আমার সাধনা মিটিল, আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে। না, তারা তো আসছে না। মেয়ের এত অভিমান যে গান শুনেও আসছে না। আয় মা, সকলি ফুরায় যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে প্রাণ চায় মা। এই ছেলেটা তো মহাধড়িবাজ, গৌরীকে তো হাত করেইছে, এবার নিচে গিয়ে আমার মেয়েটাকেও নিচের তলে টানার চেষ্টা করছে। সকলি ফুরায় যায় মা। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं। तारा, তোর ব্যাপারটা কি? সকাল সকাল মন্দিরে কি করছিস? লেখাপড়া নেই তোর? স্কুলে যেতে হবে না? আর তোমার ব্যাপারটা কি গৌরী?
নিজে সারাদিন মামা করছো, তাতে হচ্ছে না, এবার মেয়েটার মাথাও খারাপ করতে হবে। গৌরী দেখো, আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি যে তোমার এই মাকে নিয়ে অবসেশন আমি কাটাতে পারবো না। তোমার এই শুতে বসতে উঠতে খেতে মামা করার বাতিক আমি কাটাতে পারবো না। আমি বুঝে গেছি গৌরী, কিন্তু তোমার এই অবসেশন বাচ্চাটার মধ্যে কেন ঢুকিয়ে দিচ্ছ? সেটা কি ওর জন্য ঠিক হচ্ছে গৌরী? এসব তুমি কি বলছো ডাক্তারবাবু? স্পষ্ট করেই তো বলছি গৌরী, আর এর আগেও তোমার আর আমার মধ্যে এই নিয়ে বহুবার কথা হয়েছে। দেখো গৌরী, তোমার জীবনে তোমার মায়ের থেকে বেশি ইম্পর্টেন্ট কিছু নাই থাকতে পারে, কিন্তু তা বলে তারার জীবনেও থাকবে না। ওর জীবনে লেখাপড়া খেলাধুলা এসব কিছু থাকবে না। সারাদিন শুধু মন্দিরের চার দেওয়ালে বাঁধা পড়ে ও মায়ের গান গাইবে। আর গৌরী, তোমার সব জুটেও যায় জানো তো। এতদিন নিজে সারাদিন মায়ের ভজন গাইতে, এখন আবার একটা সঙ্গীও এসে জুটেছে। আপনি কিন্তু ভুল বুঝছেন। আসলে এই শোনো, তুমি আমার কথার মধ্যে কোনো কথা বলবে না। শোনো গৌরী, আমি আমার মেয়ের ভবিষ্যৎ এই পাথরের মূর্তির ওপর ছেড়ে দিতে পারবো না। তারা চ। খবরদার ডাক্তারবাবু, তুমি আমার মাকে এভাবে অপমান করতে পারো না।